নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অনেকের কাছেই অনেক কিছু। তিনি একজন নিরামিষাশী। তিনি বিয়ে করেছেন ভারতীয় বংশোদ্ভূত সনাতন ধর্মাবলম্বী উষা চিলুকুরি ভ্যান্সকে, এবং জেডি ভ্যান্স নিজে একজন ক্যাথলিক ধর্মচর্চাকারী, কিন্তু তার স্ত্রী এখনও সনাতন ধর্ম পালন করেন এবং তাদের জীবনধারায় অনেক সনাতনী প্রভাব লক্ষ্য করা যায়। তো একদিনের জন্য জেডি ভ্যান্স ধোপা সেজেছিলেন এবং এমন ধোলাই দিয়েছেন সারা ইউরোপকে, সেটা হয়তো আপনারা দেখেছেন যে ইউরোপ অনেক দিন আর লন্ড্রিতে যাবার প্রয়োজন পড়বে না, এমন ধোলানি তারা খেয়েছেন। তো সেই ধোলানিটা কি খেয়েছেন, আমি এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটা করতেছি। এটা একটা লম্বা ভিডিও হবে, কারণ তিনি যেই কথাগুলি বলেছেন সেগুলি শোনা প্রয়োজন, এবং এই মুহূর্তে আমেরিকার যেই চিন্তা ভাবনা সেইটা এখানে প্রকাশ পাচ্ছে। এবং তিনি এমন একটি দিনে সেই বক্তব্যটা দিয়েছেন, সেটা হলো মিউনিকে, জার্মানির মিউনিকে। আপনারা জানেন যে একটা আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন হয়েছে, এবং সেই সম্মেলনের আগের দিন মিউনিকে একটি শ্রমিকদের একটি মিছিলে বা সমাবেশে একজন আফগান 20 বছর বয়স্ক শরণার্থী গাড়ি চালিয়ে দিয়ে অন্তত 28 জনকে আহত করেছেন, এবং এর মধ্যে 2 জন নিহত হয়েছে। তো সেই প্রেক্ষাপটে তিনি যেই বক্তব্যটা দিয়েছেন, সেই বক্তব্যটা আপনাদেরকে আমি একটু শোনাচ্ছি। তিনি বলেছেন, আমি শুধু বলতে চাই যে আমরা খুবই মর্মাহত, এবং আমাদের প্রার্থনা মিউনিক এবং এই সুন্দর কমিউনিটির ক্ষতিগ্রস্ত সকলের জন্য। আমরা আপনার কথা ভাবছি, আমরা আপনার জন্য প্রার্থনা করছি, এবং আগামী দিন এবং সপ্তাহগুলিতে আমরা অবশ্যই আপনাদের পাশে থাকব। আমরা অবশ্যই এই সম্মেলনে নিরাপত্তা নিয়ে আলোচনা করার জন্য জড়ো হয়েছি। সাধারণত আমরা নিরাপত্তার জন্য হুমকি বলতে বাহ্যিক হুমকিকে বুঝাই, কিন্তু ইউরোপের ক্ষেত্রে আমি যে হুমকির কথা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত তা রাশিয়া নয়, চীন নয়, অন্য কোনো বহিরাগত শক্তিও নয়। আমি যা নিয়ে চিন্তিত তা হলো ভেতরের হুমকি, ইউরোপের কিছু মৌলিক মূল্যবোধ থেকে পিছিয়ে যাওয়া, যেগুলি যুক্তরাষ্ট্রের কাছে খুবই মূল্যবান। আমি সম্প্রতি টেলিভিশনে একজন প্রাক্তন ইউরোপীয় কমিশনারকে দেখেছিলাম, যিনি রোমানিয়ান সরকারের সবেমাত্র একটি সম্পন্ন করা নির্বাচন বাতিল করেছে। তিনি সতর্ক করে দিয়েছেন যে যদি সব কিছু পরিকল্পনা অনুযায়ী না হয়, তাহলে জার্মানিতেও একই ঘটনা ঘটতে পারে। এখন এই বক্তব্যগুলি আমেরিকানদের কানে ধাক্কা দিচ্ছে। বছরের পর বছর ধরে আমাদের বলা হচ্ছে যে আমরা যা কিছুর জন্য টাকা পয়সা দেই এবং সমর্থন দেই তা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের জন্য। আমাদের ইউক্রেন নীতি থেকে শুরু করে ডিজিটাল সেন্সরশিপ পর্যন্ত সব কিছুই গণতন্ত্রের প্রতিরক্ষা হিসাবে বিবেচিত হয়। কিন্তু যখন আমরা দেখি ইউরোপীয় আদালত নির্বাচন বাতিল করছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্যদের বাতিল করার হুমকি দিচ্ছে, তখন আমাদের জিজ্ঞাসা করা উচিত যে আমরা কি নিজেদেরকে যথাযথভাবে আমাদের উচ্চ মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতি বজায় রেখেছি। এবং আমি নিজেদের বলি, কারণ আমি মৌলিকভাবে বিশ্বাস করি যে আমরা সবাই একই সাথে আছি। গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে কথা বলার চেয়ে আমাদের আরও বেশি কিছু করতে হবে। আমাদের অবশ্যই সেগুলি পালন করতে হবে। এখন এই কক্ষে আপনাদের অনেকের স্মৃতিতে স্নায়ুযুদ্ধের কথা জীবন্ত আছে। এই মহাদেশের অনেক স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে গণতন্ত্রের রক্ষকদের বিজয়, এবং সেই লড়াইয়ের সেই পক্ষটি বিবেচনা করুন যারা ভিন্ন মতাবলম্বীদের সেন্সর করেছিল, গির্জা বন্ধ করেছিল, নির্বাচন বাতিল করেছিল। তারা কি ভালো লোক ছিল? অবশ্যই না। এবং ঈশ্বরকে ধন্যবাদ, তারা স্নায়ুযুদ্ধ
হেরেছে। তারা হেরেছে কারণ তারা স্বাধীনতার সমস্ত অসাধারণ আশীর্বাদ, অবাক করার স্বাধীনতা, ভুল করার, উদ্ভাবন করার, নির্মাণের স্বাধীনতাকে মূল্য দেয়নি বা সম্মান জানাননি। আপনি উদ্ভাবন বা সৃজনশীলতাকে বাধ্যতামূলক করতে পারেন না, ঠিক যেমন আপনি মানুষকে কি ভাববেন, কি অনুভব করবেন বা কি বিশ্বাস করবেন তা জোর করে চাপিয়ে দিতে পারেন না। এবং আমরা বিশ্বাস করি যে এই বিষয়গুলি অবশ্যই একে অপরের সাথে যুক্ত। এবং দুর্ভাগ্যবশত আজ যখন আমি ইউরোপের দিকে তাকাই, তখন মাঝে মাঝে স্পষ্ট হয় না যে স্নায়ুযুদ্ধের কিছু বিজয়ীর সাথে কি ঘটেছিল। আপনি যদি আপনার নিজের ভোটারদের ভয়ে দৌড়ে পালান, তাহলে আমেরিকা আপনার জন্য কিছুই করতে পারবে না। আমি ব্রাসেলসের দিকে তাকাই, যেখানে ইইউ কমিশনাররা নাগরিকদের সতর্ক করে দিয়েছেন যে তারা নাগরিক অস্থিরতার সময় সোশ্যাল মিডিয়া বন্ধ করার ইচ্ছা পোষণ করে। অথবা এই দেশটির দিকে তাকাই, যেখানে পুলিশ ইন্টারনেটে নারী বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করার অংশ হিসাবে অনলাইনে নারী বিরোধী মন্তব্য পোস্ট করার সন্দেহে নাগরিকদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। আমি সুইডেনের দিকে তাকাই, যেখানে 2 সপ্তাহ আগে সরকার একজন খ্রিস্টান কর্মীকে কোরআন পোড়ানোর ঘটনায় অংশগ্রহণের জন্য দোষী সাব্যস্ত করেছিল, যার ফলে তার বন্ধু খুন হয়েছিল। এবং বিচারক তার রায়ে যেমনটি খুব ঠান্ডাভাবে উল্লেখ করেছেন, সুইডেনে মত প্রকাশের স্বাধীনতা রক্ষার আইন বাস্তবে কোনো গোষ্ঠীর বিশ্বাসকে আঘাত করার বা বলার স্বাধীনতা দেয় না। এবং সম্ভবত সবচেয়ে উদ্বেগজনকভাবে আমি আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু যুক্তরাজ্যের দিকে তাকাই, যেখানে বিবেকের অধিকার থেকে সরে যাওয়া ধর্মীয় ব্রিটিশদের মৌলিক স্বাধীনতাকে বিশেষ করে দৃষ্টির আড়ালে ফেলেছে। 2 বছরেরও বেশি সময় আগে ব্রিটিশ সরকার 51 বছর বয়সী ফিজিওথেরাপিস্ট এবং একজন সেনাবাহিনীর প্রাক্তন সৈনিক অ্যাডাম স্মিথ কনারের বিরুদ্ধে একটি গর্ভপাত ক্লিনিক থেকে 50 মিটার দূরে দাঁড়িয়ে 3 মিনিট নীরবে প্রার্থনা করার জন্য, কাউকে বাধা দেওয়া বা কাউকে অপদস্থ করার জন্য নয়, কেবল নীরবে একা প্রার্থনা করার জন্য জঘন্য অপরাধের অভিযোগ এনেছিল। ব্রিটিশ আইন প্রয়োগকারী সংস্থা তাকে দেখতে পেয়ে এবং সে কী জন্য প্রার্থনা করছে তা জানতে চাওয়ার পর অ্যাডাম সহজভাবে উত্তর দিয়েছিলেন যে তিনি তার অনাগত সন্তানের জন্য প্রার্থনা করছেন। তিনি এবং তার প্রাক্তন বান্ধবী বহু বছর আগে গর্ভপাত করিয়েছিলেন। এরপরও অফিসারদের মন গলেনি। অ্যাডামকে সরকারের নতুন বাফার জোন আইন ভঙ্গ করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে, যা গর্ভপাত কেন্দ্রের 200 মিটারের মধ্যে নীরব প্রার্থনা এবং অন্যান্য ক্রিয়াকলাপকে অপরাধ হিসাবে গণ্য করে। তাকে মামলার আইনি খরচ হিসাবে হাজার হাজার পাউন্ড প্রদানের শাস্তি দেওয়া হয়েছে। এখন আমি বলতে পারি যে এটা ছিল একটি অপ্রত্যাশিত বিচ্ছিন্ন ঘটনা, একটি একক ব্যক্তির বিরুদ্ধে খারাপভাবে লেখা আইন প্রণয়নের এককালীন উন্মাদনামূলক উদাহরণ। কিন্তু না, গত অক্টোবরে মাত্র কয়েক মাস আগে স্কটিশ সরকার নাগরিকদের কাছে চিঠি বিতরণ শুরু করে যাদের বাড়ি তথাকথিত নিরাপদ অ্যাক্সেস জোনের মধ্যে অবস্থিত, তাদের সতর্ক করে দিয়েছিল যে এমনকি তাদের নিজের বাড়ির মধ্যে ব্যক্তিগত প্রার্থনাও আইন ভাঙ্গার সমান হতে পারে। স্বাভাবিকভাবেই সরকার তাদের নাগরিকদের অনুরোধ করেছিল যে তাদের ব্রিটেন এবং ইউরোপ জুড়ে তাদের প্রতিবেশী নাগরিকেরা কি করছে, কি ভাবছে তা যেন সরকারকে জানানো হয়। সেটা কি ভয়ঙ্কর! আমার আশঙ্কা বাক স্বাধীনতা এখন পিছিয়ে যাচ্ছে এবং তামাশার স্বার্থে কিন্তু সত্যের স্বার্থেও আমি স্বীকার করছি যে কখনো কখনো সেন্সরশিপের জন্য সবচেয়ে জোরে আওয়াজ এসেছে ইউরোপের ভেতর থেকে নয়, বরং আমার নিজের দেশের ভেতর থেকে, যেখানে পূর্ববর্তী প্রশাসন তথাকথিত ভুল তথ্য সেন্সর করার জন্য সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলিকে হুমকি এবং তাড়না দিয়েছিল। ভুল তথ্য উদাহরণস্বরূপ ধারণা করা হচ্ছে যে করোনা ভাইরাস সম্ভবত চীনের একটি পরীক্ষাগার থেকে ফাঁস হয়েছে। আমাদের নিজস্ব সরকার বেসরকারি কোম্পানিগুলিকে উৎসাহিত করেছে তারা যেন এমন লোকদের চুপ করিয়ে দেয়। ওয়াশিংটনে শহরে একজন নতুন দারোগা এসেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমরা আপনার মতামতের সাথে একমত না হতে পারলেও আমরা জনসাধারণের সামনে তা প্রকাশ করার আপনার অধিকার রক্ষার জন্য
লড়াই করব। এখন আমরা এমন এক পর্যায়ে এসে পৌঁছেছি যে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে এই ডিসেম্বরে রোমানিয়া সরাসরি একটি গোয়েন্দা সংস্থার ক্ষীণ সন্দেহ এবং তার মহাদেশীয় প্রতিবেশীদের প্রচণ্ড চাপের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল বাতিল করে দেয়। এখন আমি যেমন বুঝতে পেরেছি, যুক্তি ছিল যে রাশিয়ান বিভ্রান্তি রোমানিয়ার নির্বাচনকে সংক্রমিত করেছে। তবে আমি আমার ইউরোপীয় বন্ধুদের কিছু বলবো, আপনি বিশ্বাস করতে পারেন না যে আপনার নির্বাচনকে প্রভাবিত করার জন্য রাশিয়ার সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন কেনা ভুল হয়েছে। আমরা অবশ্যই তা করি। আপনি বিশ্ব মঞ্চেও এর নিন্দা করতে পারেন, কিন্তু যদি আপনার গণতন্ত্রকে কোনো বিদেশি দেশ থেকে কয়েক লক্ষ ডলারের ডিজিটাল বিজ্ঞাপন দিয়ে ধ্বংস করা যায়, তবে এই গণতন্ত্র শুরুতেই খুব শক্তিশালী ছিল না। এখন সুসংবাদ হলো যে আমি মনে করি আপনার গণতন্ত্র অনেক লোকের ভয়ের চেয়ে অনেক কম ভঙ্গুর। গণতন্ত্রে বিশ্বাস করার অর্থ হলো বুঝতে হবে যে আমাদের প্রতিটি নাগরিকের জ্ঞান আছে এবং তাদের কণ্ঠস্বর আছে, এবং আমি সত্যিই বিশ্বাস করি যে আমাদের নাগরিকদের তাদের মনের কথা বলতে দেওয়া তাদের আরও শক্তিশালী করবে। অবশ্যই যা আমাদের মিউনিখে ফিরিয়ে নিয়ে যায়, যেখানে এই সম্মেলনের আয়োজকরা বাম এবং ডান উভয় দিকের জনপ্রিয় দলগুলির প্রতিনিধিত্বকারী আইন প্রণেতাদের এই আলোচনায় অংশগ্রহণ নিষিদ্ধ করেছে। আবারও বলছি, আমরা মানুষের কথার সব কিছু বা যে কোনো কিছুর সাথে একমত নাও হতে পারি, কিন্তু যখন রাজনৈতিক নেতারা একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেন, তখন অন্তত তাদের সাথে সংলাপে অংশগ্রহণ করা আমাদের কর্তব্য। এখন আটলান্টিকের ওপারে আমাদের অনেকের কাছে এটি ক্রমশই ভুল তথ্য এবং সোভিয়েত যুগের কুৎসিত শব্দের আড়ালে লুকিয়ে থাকা পুরনো স্বার্থের বিভ্রান্তির মতো মনে হয়, যারা কেবল এই ধারণা পছন্দ করে না যে বিকল্প দৃষ্টিভঙ্গির কেউ ভিন্ন মতামত প্রকাশ করতে পারে অথবা ভিন্নভাবে ভোট দিতে পারে অথবা আদতে নির্বাচনে জয়লাভও করতে পারে। এটি একটি নিরাপত্তা সম্মেলন এবং আমি নিশ্চিত যে আপনারা সকলেই এখানে নতুন লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে আগামী কয়েক বছর ধরে প্রতিরক্ষা ব্যয় কীভাবে বৃদ্ধি করতে চান তা নিয়ে আলোচনা করার জন্য প্রস্তুত ছিলেন। এবং এটি দুর্দান্ত, কারণ রাষ্ট্রপতি ট্রাম্প যেমন স্পষ্ট করে বলেছেন, তিনি বিশ্বাস করেন যে আমাদের ইউরোপীয় বন্ধুদের এই মহাদেশের ভবিষ্যতে আরও বড় ভূমিকা পালন করতে হবে। আমরা মনে করি না যে আপনি বোঝা বাগাবাগি শব্দটি শুনেছেন, কিন্তু আমরা মনে করি এটি একটি যৌথ জোটের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে ইউরোপীয়রা একসাথে এগিয়ে আসে যখন আমেরিকা বিশ্বের এমন কিছু অঞ্চলের দিকে মনোনিবেশ করে যেখানে তারা বড় বিপদের সম্মুখীন। কিন্তু আমি আপনাকে এটাও জিজ্ঞাসা করতে চাই, আপনি কিভাবে বাজেটের প্রশ্নগুলি নিয়ে ভাবতে শুরু করবেন যদি আমরা প্রথমেই না জানি যে আমরা কি রক্ষা করছি? আমি আমার কথোপকথনে ইতিমধ্যেই অনেক কিছু শুনেছি এবং এই ঘরে এখানে জড়ো হওয়া অনেক লোকের সাথে আমার অনেক দুর্দান্ত কথোপকথন হয়েছে। আমি অনেক কিছু শুনেছি যে আপনার কি থেকে নিজেদের রক্ষা করা উচিত, এবং অবশ্যই এটি গুরুত্বপূর্ণ, কিন্তু আমার কাছে যা একটু কম স্পষ্ট মনে হয়েছে এবং অবশ্যই আমি মনে করি ইউরোপের অনেক নাগরিকের কাছে, তা হলো আপনি ঠিক কী জন্য নিজেদের রক্ষা করছেন। এই যৌথ নিরাপত্তা চুক্তিকে উদ্দীপিত করে এমন ইতিবাচক দৃষ্টিভঙ্গি কি যা আমরা সকলেই বিশ্বাস করি যে এত গুরুত্বপূর্ণ? আমি গভীরভাবে বিশ্বাস করি যে আপনার নিজস্ব জনগণকে পরিচালিত করে এমন কণ্ঠস্বর, মতামত এবং বিবেককে ভয় পেলে কোনো নিরাপত্তা নেই। ইউরোপ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি, কিন্তু এই মহাদেশটি এখন যে সংকটের মুখোমুখি, আমি বিশ্বাস করি আমরা সকলেই যে সংকটের মুখোমুখি তা আমাদের নিজেদের তৈরি। যদি আপনি আপনার নিজের ভোটারদের ভয়ে দৌড়ান, তাহলে আমেরিকা আপনার জন্য কিছুই করতে পারবে না। আর তাছাড়া আমেরিকান জনগণ যারা আমাকে নির্বাচিত করেছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে নির্বাচিত করেছেন, তাদের জন্য আপনি কি কিছু করতে পারেন? আগামী বছরগুলিতে মূল্যবান কিছু অর্জনের জন্য আপনার গণতান্ত্রিক ম্যান্ডেটের প্রয়োজন। আমরা কি কিছুই শিখিনি যে দুর্বল ম্যান্ডেট অস্থিতিশীল ফলাফল তৈরি করে? কিন্তু গণতান্ত্রিক ম্যান্ডেটের মাধ্যমে অনেক মূল্যবান অর্জন করা সম্ভব,
যা আমার মনে হয় আপনার নাগরিকদের কণ্ঠস্বরের প্রতি আরও বেশি প্রতিক্রিয়াশীল হওয়ার মাধ্যমে আসবে। আপনি যদি প্রতিযোগিতামূলক অর্থনীতি উপভোগ করতে চান, যদি আপনি সাশ্রয়ী মূল্যের জ্বালানি এবং নিরাপদ সরবরাহ শৃঙ্খল উপভোগ করতে চান, তাহলে আপনার শাসন করার জন্য ম্যান্ডেটের প্রয়োজন, কারণ এই সমস্ত জিনিস উপভোগ করার জন্য আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এবং অবশ্যই আমরা এটি খুব ভালো করেই জানি, আমেরিকায় আপনি আপনার বিরোধীদের সেন্সর করে বা তাদের কারাগারে পুরে গণতান্ত্রিক ম্যান্ডেট জিততে পারবেন না। তা সে বিরোধী দলের নেতা হোক, নিজের বাড়িতে প্রার্থনা করা একজন বিনয়ী খ্রিস্টান হোক, অথবা সংবাদ প্রতিবেদন করার চেষ্টা করা একজন সাংবাদিক হোক। আমাদের ভাগ করা সমাজের অংশ কে হতে পারে, এই প্রশ্নগুলিতে আপনার মৌলিক ভোটারদের উপেক্ষা করে আপনি একটি ম্যান্ডেট জিততে পারবেন না। এবং এখানে প্রতিনিধিত্বকারী জাতিগুলির যে সমস্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি হয়, আমি বিশ্বাস করি গণ অভিবাসনের চেয়ে জরুরি আর কিছু নেই। আজ এই দেশে বসবাসকারী প্রায় 5 জনের মধ্যে একজন বিদেশ থেকে এখানে চলে এসেছে। এটি অবশ্যই সর্বকালের সর্বোচ্চ, কিন্তু যুক্তরাষ্ট্রেও একই সংখ্যা, যা সর্বকালের সর্বোচ্চ। শুধুমাত্র 2021 থেকে 2022 সালের মধ্যে ইইউ বহির্ভূত দেশগুলি থেকে ইইউতে প্রবেশকারী অভিবাসীর সংখ্যা দ্বিগুণ হয়েছে, এবং অবশ্যই এরপর থেকে এটি অনেক বেশি বেড়েছে। এবং আমরা পরিস্থিতি জানি, এটি কোনো শূন্যতার মধ্যে বাস্তবায়িত হয়নি। এটি মহাদেশের রাজনীতিবিদদের এবং বিশ্বের অন্যান্যদের দ্বারা 1 দশক ধরে নেওয়া সচেতন সিদ্ধান্তের একটি ধারাবাহিক ফলাফল। আমরা গতকাল এই শহরেই এই সিদ্ধান্তগুলির দ্বারা সৃষ্ট ভয়াবহতা দেখেছি, এবং অবশ্যই মিউনিখে শীতের একটি সুন্দর দিনে ভয়াবহ ভুক্তভোগীদের কথা না ভেবে আমি এটি আবারও আনতে পারি না। আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা তাদের সাথে আছে এবং তাদের সাথেই থাকবে। কিন্তু কেন এটি প্রথমেই ঘটেছিল? এটি একটি ভয়াবহ গল্প। তবে এটি এমন একটি বিষয় যা আমরা ইউরোপে অনেকবার শুনেছি এবং দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্রে অনেকবার শুনেছি। একজন আশ্রয় প্রার্থী, প্রায়শই তার বয়স 20-এর কোঠার মাঝামাঝি একজন যুবক, যাকে পুলিশ ইতিমধ্যেই চিনে, জনতার ওপর গাড়ি চালিয়ে একটি কমিউনিটিকে ভেঙে চুরমার করে দিয়েছে। ঐক্য পথ পরিবর্তন করে আমাদের সমন্বিত সভ্যতাকে নতুন দিকে নিয়ে যাওয়ার আগে আমাদের কতবার এই ভয়াবহ বিপর্যয় সহ্য করতে হবে? এই মহাদেশের কোনো ভোটার বন্যার জলের মতো লক্ষ লক্ষ অপ্রত্যাশিত অভিবাসীদের জন্য দরজা খুলে দিতে ভোট বাক্সে যাননি। কিন্তু আপনি জানেন তারা কিসের পক্ষে ভোট দিয়েছেন? ইংল্যান্ডে তারা ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছে, এবং একমত হন বা দ্বিমত হন, তারা এর পক্ষে ভোট দিয়েছেন। এবং সমগ্র ইউরোপে তারা ক্রমবর্ধমানভাবে এমন রাজনৈতিক নেতাদের পক্ষে ভোট দিচ্ছেন যারা নিয়ন্ত্রণহীন অভিবাসন বন্ধ করার প্রতিশ্রুতিবদ্ধ। এখন আমি এই উদ্বেগগুলির অনেকের সাথে একমত, কিন্তু আমার সাথে একমত হতে হবে না। আমি কেবল মনে করি যে মানুষ তাদের ঘরবাড়ির কথা চিন্তা করে, তারা তাদের স্বপ্নের কথা চিন্তা করে, তারা তাদের নিরাপত্তা এবং নিজেদের এবং তাদের সন্তানদের ভরণ পোষণের ক্ষমতা সম্পর্কে চিন্তা করে, এবং তারা বুদ্ধিমান। আমার মনে হয় রাজনীতিতে আমার স্বল্প সময়ে এটি আমি শিখেছি। এমন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলির মধ্যে একটি, আপনার লোকেরা আপনাকে যা বলে তা গ্রহণ করুন, এমনকি যখন এটি আশ্চর্যজনক, এমনকি যখন আপনি তাতে একমত নাও হতে পারেন। আমি বিশ্বাস করি যে মানুষকে বরখাস্ত করা, তাদের উদ্বেগগুলিকে উড়িয়ে দেওয়া বা মিডিয়া বন্ধ করে দেওয়া, নির্বাচন বন্ধ করে দেওয়া বা রাজনৈতিক প্রক্রিয়া থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়া কিছুই রক্ষা করে না। আসলে একটি গণতন্ত্রকে ধ্বংস করার সবচেয়ে নিশ্চিত উপায় কথা বলা এবং মত প্রকাশ করা নির্বাচনী হস্তক্ষেপ নয়। কিন্তু আমেরিকান, জার্মান বা ইউরোপীয় কোনো গণতন্ত্রই লক্ষ লক্ষ ভোটারকে তাদের চিন্তা ভাবনা, উদ্বেগ, আকাঙ্ক্ষা, বিবেচনার অযোগ্য মনে করে টিকে থাকতে পারবে না। গণতন্ত্র এই পবিত্র নীতির ওপর প্রতিষ্ঠিত যে জনগণের কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ। ফায়ারওয়ালের কোনো স্থান নেই। ইউরোপীয় জনগণের কণ্ঠস্বর আছে, ইউরোপীয় নেতাদের একটি পছন্দ আছে, এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের ভবিষ্যৎ নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। আপনার জনগণ আপনাকে যা বলে তা আলিঙ্গন করুন, এমনকি যখন এটি আশ্চর্যজনকও হয়, এমনকি যখন আপনি একমত নাও হন, এবং যদি আপনি তা করেন
তাহলে আপনি নিশ্চিতভাবে এবং আত্মবিশ্বাসের সাথে ভবিষ্যতের মুখোমুখি হতে পারবেন। জেনে রাখুন যে জাতি আপনার প্রত্যেকের পিছনে দাঁড়িয়ে আছে, এবং এটি আমার কাছে গণতন্ত্রের মহান জাদু। তো দর্শক, এই পর্যন্তই। কি ধোলাই টানা দিল! এই বক্তব্যের পরে ইউরোপের নেতারা যেমন ফুটন্ত কড়াইয়ের মধ্যে পড়েছে, তারা লাফালাফি শুরু করে দিয়েছে যে এটা কি বলে গেল, এটা কি বলে গেল। ফ্রান্স একদম জরুরি বৈঠক তলব করেছে, ইমার্জেন্সি মিটিং, এই ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলির। তো এই হচ্ছে অবস্থা। আমার মনে হয় যে ইউরোপ টু মাচ বিয়ারিং টু দি লেফট, যেটা মোটেও কাম্য নয়। আবার আমরা দেখেছি যে হাঙ্গেরি এবং ইটালি তারা ডানে চলে আসতেছে, এবং ব্রিটেনও বেরিয়ে গেছে ইউ থেকে। অনেকগুলো কারণ আছে, যেই কারণগুলি এই বক্তৃতায় উঠে এসেছে। এবং আপনারা দেখছেন নেদারল্যান্ডে রাইট উইংরা ক্ষমতায় এসেছে, এবং তারা সরাসরি বলতেছে সেইখানে কোরআন মাদ্রাসা ব্যান করে দেওয়া হবে। যারা ইসলামী আদর্শ বিশ্বাস করে তারা যাতে অন্য কোনো মুসলিম দেশে চলে যায়, এগুলি প্রকাশ্যে তারা বলতেছে। ইউরোপে কিন্তু জাগরণ শুরু হয়েছে, এবং আমেরিকাতে তো আপনারা জাগরণ দেখলেনই। ডোনাল্ড ট্রাম্প তো আর ভ্যাকিউম থেকে আসে নাই, শূন্য থেকে আসে নাই, এমনি এমনি আসে নাই, তাই না? একবার এসেছে, তারপরে তার বিরুদ্ধে অনেক স্ক্যান্ডাল, অনেক কিছু থাকার পরও তাকে আবার বিপুল ম্যান্ডেট দিয়ে নিয়ে আসা হয়েছে। সো কিছু একটা তো ঘটছে সারা বিশ্বে, তাই না? তো এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন। নমস্কার।